হ্যালো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সামনে আরেকটি টিউটোরিয়াল নিয়ে এলাম। খুব ইম্পর্টেন্ট টিউটোরিয়াল এটা, কিন্তু মনে রাখবে এটা ইকোনমিক্সের উপর। যারা নেট পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, অথবা যারা বিকম পড়ছো তাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমার বিকমে ফার্স্ট সেমিস্টারে অথবা ফিফথ সেমিস্টারে ইকোনমিক্স রয়েছে, সেই ইকোনমিক্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো কতগুলো টার্ম আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লিয়ার করব বলে। এইগুলোকে আমরা বলে থাকি মনিটারি পলিসি, অর্থাৎ যখন দেশের অবস্থা ভালো থাকে না তখন রিজার্ভ ব্যাংক কী ধরনের মেজার নেয়, কী ধরনের ব্যবস্থা নেয়, সেইটা যে ব্যবস্থা নিতে যে টার্মগুলো ব্যবহার করা হয় তার সম্বন্ধে আজকে তোমাদের বলবো। তোমরা প্রায় শুনে থাকো, দেখো প্রথমে আমরা ব্যাংক রেট দিয়ে শুরু করি। তোমরা প্রায় শুনে থাকো যে ব্যাংক রেট জিনিসটা কি? ব্যাংক রেট হচ্ছে ইট ইজ চার্জড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক হোয়াইল লেন্ডিং লোনস টু কমার্শিয়াল ব্যাংক। মনে রাখবে, কমার্শিয়াল ব্যাংককে যখন ধার দেয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল ব্যাংক, সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাংক। তারা টাকা প্রিন্ট করতে পারে, অথবা দেশে যখন খুব খারাপ অবস্থা হয়, ইনফ্লেশন হয়, তখন সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। সেই কারণে সেই সেন্ট্রাল ব্যাংকের হাতে কতগুলো মেজার্স রয়েছে। সেন্ট্রাল ব্যাংকগুলো কিন্তু সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলোকে পরিচালনা করে। তোমরা জানো কমার্শিয়াল ব্যাংক মানে আমরা যে সমস্ত ব্যাংকে যাই, ধরো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অথবা এলাহাবাদ ব্যাংক অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যে কোনো ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এইগুলোকে বলা হয় কমার্শিয়াল ব্যাংক, যাদের সাথে সাধারণ কাস্টমারের যোগাযোগ থাকে। তাহলে সেই ব্যাংকগুলোকে কন্ট্রোল করছে তোমার সেন্ট্রাল ব্যাংক অথবা আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, তোমরা এটা জানো বা জানতে পারলে। এইবার দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমরা দেখি যে কমার্শিয়াল ব্যাংকে কিন্তু টাকা ধার দেয়। ঠিক আছে, যখন প্রয়োজন হয় কমার্শিয়াল ব্যাংক রিজার্ভ ব্যাংকের থেকে টাকা নেয়, আবার কমার্শিয়াল ব্যাংকও কিন্তু সেন্ট্রাল ব্যাংককে টাকা দেয়। এইবার যখন সেন্ট্রাল ব্যাংক বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তোমার কমার্শিয়াল ব্যাংককে টাকা দিচ্ছে, তখন একটা নির্দিষ্ট ইন্টারেস্ট নেবে। সেই ইন্টারেস্টকেই বলে ব্যাংক রেট। ক্লিয়ার? দেখো, আমরা যে ব্যাংক থেকে টাকা পাচ্ছি সেটাকেও ব্যাংক রেট বলে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল ব্যাংক যখন কমার্শিয়াল ব্যাংককে টাকা ধার দিচ্ছে তখন সেইটাকে বলা হয় ব্যাংক রেট। মনে রাখবে, এই যে ব্যাংক রেট যেটা দেওয়া হয় সেটা কিন্তু লং টার্মের জন্য, অর্থাৎ 1 বছরের ওপরের জন্য যখন কমার্শিয়াল ব্যাংক টাকা ধার নেয় সেন্ট্রাল ব্যাংক থেকে, তখন যে ইন্টারেস্ট নেওয়া হয় বা সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট নেয় তাকে ব্যাংক রেট বলে। এর জন্য কিন্তু কোনো সিকিউরিটি লাগে না, কেননা কমার্শিয়াল ব্যাংক টাকা ধার নিচ্ছে, তার কিছু টাকা কমার্শিয়াল ব্যাংকে, কিছু টাকা সেন্ট্রাল ব্যাংকে অলরেডি জমা থাকে। এই যে এখন বর্তমান রেট হচ্ছে কত? 4.65% হচ্ছে বর্তমান রেট, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক তোমার কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে এত রেটে তোমার ইন্টারেস্ট নেয়। এইবার এই প্রসঙ্গে একটু বলে রাখি, দেখো ইনফ্লেশন জিনিসটা কি? ইনফ্লেশন হচ্ছে যখন টাকার পরিমাণ বেশি হয়ে যায় মার্কেটে, তখন কি হয়, লোকের হাতে অনেক টাকা চলে আসে, তার ফলে লোক যা ইচ্ছে তাই কিনে নিতে পারে, পকেট ভর্তি টাকা নিয়ে চলে যেতে পারে, সেইটাকে বলে ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশন মানে হচ্ছে লেভেল অফ মানি, অর্থাৎ টাকার পরিমাণ বাজারে বেশি হয়ে যায়, 1 নম্বর। তার ফলে কি, জিনিসের দাম কিন্তু বেড়ে যায়, তাই না? যখনই লোকের হাতে বেশি টাকা নেবে তখন জিনিসের দাম বেড়ে যাবে, ডিমান্ড বেড়ে যাবে, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই। তখন কি করে সেন্ট্রাল ব্যাংক? তখন ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দেয়। যখনই বাড়িয়ে দেবে সঙ্গে সঙ্গে কমার্শিয়াল ব্যাংক কম টাকা নেবে। এবার কম টাকা নিলে তখন তোমার সার্কুলেশন অফ মানি ইন দি ওপেন মার্কেট কমে যাবে, অর্থাৎ সাধারণ বাজারে টাকার পরিমাণ কমে আসবে। তার ফলে আস্তে আস্তে ইনফ্লেশনটা কিছুটা কন্ট্রোল হবে। তাহলে এইটাকে বলা হয় মনিটারি পলিসি, এবং এই মনিটারি পলিসি মাধ্যমে তোমার ব্যাংক রেটের মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে।
তাহলে তোমরা বুঝলে ব্যাংক রেট কাকে বলে এবং ব্যাংক রেট বর্তমানে কত পার্সেন্ট এবং এই ব্যাংক রেটের সাথে ইনফ্লেশনের কি সম্পর্ক। ঠিক আছে, এইবার চলে আসি দেখো রেপো রেট। এই কথাটা প্রায় তোমরা শোনো, রেপো রেট। বর্তমানে রেপো রেট চলছে 4%। এই রেপো রেটটা কিন্তু ভ্যারি করে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের রেপো রেট হয়। ঠিক আছে, রেপো রেট মানে কি, আরবিআই লেন্ডস মানি টু কমার্শিয়াল ব্যাংক অ্যাট এ রেট বাই পারচেজিং সিকিউরিটি। ঠিক আছে, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক যখন টাকার দরকার হয় পড়ে, কমার্শিয়াল ব্যাংকে যখন টাকার দরকার পড়ে তখন কমার্শিয়াল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংক থেকে কিছু টাকা ধার নেয়। সেইটাকে বলা হয়, তখন যে রেট অফ ইন্টারেস্টটা চার্জ করে তোমার রিজার্ভ ব্যাংক, তখন সেটাকে বলে রেপো রেট। স্বাভাবিকভাবেই তোমরা একটু কনফিউজড হয়ে যাবে যে ব্যাংক রেট মানেও টাকা ধার নিচ্ছে, সেইটা দেখা গেল 4.65%, আবার দেখা গেল রেপো রেট, সেটাও কিন্তু টাকা ধার নিচ্ছে কমার্শিয়াল ব্যাংক। একই রকম হচ্ছে, অবশ্যই একই রকম হচ্ছে, কিন্তু সামান্য ডিফারেন্স আছে, দেখে নাও। সেটা হচ্ছে রেপো রেট ক্ষেত্রে কিন্তু এটা শর্ট টার্ম, ধরো 1 বছরের জন্য, 2 মাসের জন্য, 7 দিনের জন্য, এই যে খুব শর্ট পিরিয়ডের জন্য যখন কমার্শিয়াল ব্যাংক টাকা ধার নেয় তোমার সেন্ট্রাল ব্যাংক থেকে অথবা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, তখন সেটাকে বলে রেপো রেট। আর যখন দীর্ঘকালীন লং টার্মের জন্য টাকা ধার নেয় তখন তাকে বলে ব্যাংক রেট। ক্লিয়ার হয়েছে? তাহলে আবার বলছি, ব্যাংক রেটও কিন্তু ইন্টারেস্ট, যে টাকা ধার দিচ্ছে সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে, কিন্তু সেইটা দীর্ঘকালীনের জন্য হচ্ছে তখন তো এটাকে ব্যাংক রেট বলে, আর যখন শর্ট পিরিয়ডের জন্য হচ্ছে তখন রেপো রেট হয়। যখন ইনফ্লেশন বাজারে হয় কন্ট্রোল করার জন্য কিন্তু এই রেপো রেটটাকে ব্যবহার করা হয়। কাগজে তোমরা প্রায় দেখবে রেপো রেট বাড়ছে কি কমছে এরকম হচ্ছে, কেন এই যখনই আবার রেপো রেটের তোমার চার্জটা বাড়িয়ে দেবে সঙ্গে সঙ্গে টাকার যোগান কমে যাবে বাজারে, ফলে ইনফ্লেশন কন্ট্রোল হবে, এইভাবে কন্ট্রোল করে। এইবার দেখো, রেপো রেট কথাটা যেমন শুনেছো তেমনি রিভার্স রেপো রেটটাও কিন্তু শুনে থাকবে তোমরা। রিভার্স রেপো রেট এটা কি, ঠিক উল্টোটা। দি আরবিআই বরোস মানি টু ফ্রম কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকের থেকে যখন তোমার রিজার্ভ ব্যাংক অথবা আরবিআই যখন টাকা ধার করে তখন কমার্শিয়াল ব্যাংকেও কিন্তু একটা ইন্টারেস্ট দিতে হয়। আমরা এক্ষুনি দেখছিলাম যে আরবিআই টাকা ধার দিচ্ছে, তার জন্য সে ইন্টারেস্ট নিচ্ছে, এখন কিন্তু টাকা ধার নিচ্ছে তার জন্য ইন্টারেস্ট তাকে দিতে হচ্ছে। সেই রেটটা দেখো 3.75%, এটা বর্তমান রেট যাচ্ছে, এটাও কিন্তু ভ্যারি করে। ঠিক আছে, রিভার্স রেপো রেট ওয়াজ রিডিউসড বাই RBI by 25 basis point, bringing it down to 3.75% to encourage banks to lend money to public. পাবলিককে যাতে বেশি পরিমাণে টাকা ধার দিতে পারে তার জন্য কিন্তু রিভার্স রেপো রেটের একটা পরিবর্তন ঘটিয়েছে। আচ্ছা, পাবলিকের কাছে টাকা যদি আসে তাহলে কি হবে, অর্থনীতিটা আরও চাঙ্গা হবে। আমি বারবার বলছি, ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে কিন্তু রেপো রেট এবং রিভার্স রেপো রেট। কিন্তু সবটাই বর্তমানে দেখো প্যান্ডেমিকের জন্য কি হয়েছে, বাজারে টাকার অভাব হয়ে গেছে, অর্থাৎ বাজারে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি প্রায় বন্ধের মুখে পড়ে গেছে, প্রচুর বেকার হয়েছে, লোকের হাতে টাকা নেই। তখন ব্যাংকই চাইবে যে বেশি পরিমাণে টাকা পাবলিকের কাছে আসুক, তার ফলে পাবলিকের কাছে বেশি টাকা এলে পাবলিক খরচ করবে, ফলে জিডিপিটা বাড়বে। যত খরচ করবে পাবলিক তত অর্থনীতিটা আরও বেশি চাঙ্গা হবে, আরও বেশি ওপরের দিকে উঠবে। তার জন্য কিন্তু কি করে ব্যাংক বিভিন্ন সময় এই ইন্টারেস্ট রেটটা কমিয়ে দেয়। ইন্টারেস্ট রেট কমালে তখন কমার্শিয়াল ব্যাংক অনেক বেশি পরিমাণে টাকা নিতে পারবে এবং কম ইন্টারেস্টে কমার্শিয়াল ব্যাংক পাবলিকের কাছে টাকা পৌঁছে দিতে পারবে এবং পাবলিক সেই টাকা সহজে নিয়ে খরচ করতে পারবে। বিভিন্ন ইন্ডাস্ট্রি করলো অথবা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করলো অথবা তারা খরচ করলো। ঠিক আছে, এটা কিন্তু মেইন উদ্দেশ্য। কিন্তু তারপরে দেখো আরেকটা পার্ট পাচ্ছি আমরা, MSF। এটাও কিন্তু মনে রাখবে ভালো করে, এটা হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। MSF মানে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এটা বর্তমান রেট যাচ্ছে 4.65%। এটা মানে কি, ইট ইজ দি রেট অ্যাট হুইচ ব্যাংকস বরোস ফান্ডস ওভারনাইট ফ্রম RBI এগেনস্ট অ্যাপ্রুভড গভর্নমেন্ট সিকিউরিটি। দেখো, হঠাৎ করে যদি কোনো কমার্শিয়াল ব্যাংকের টাকার প্রয়োজন হয়ে যায়, হঠাৎ করে যদি কমার্শিয়াল ব্যাংকের টাকার প্রয়োজন হয় তখন কমার্শিয়াল ব্যাংক কী করে, রিজার্ভ ব্যাংকে চলে যায় এবং
ওভারনাইট রাতারাতি টাকা ধার নিয়ে নেয়, তখন এই জিনিসটাকে বলা হয় মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। এটা বর্তমানে রেট যাচ্ছে 4.65%। ঠিক আছে, তাহলে আর একটা দেখো ক্যাশ রিজার্ভ রেশিও, এটাও প্রায় শুনে থাকবে মনিটারি পলিসির মধ্যে। বর্তমানে এটা 3% যাচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এটা মানে কি, কমার্শিয়াল ব্যাংক কিপস এ পার্ট অফ ইটস কালেক্টেড ডিপোজিটস উইথ আরবিআই। দেখো, আমি মনে করলাম কমার্শিয়াল ব্যাংক 1000 টাকা পাবলিকের কাছ থেকে নিল, মানে পাবলিক জমা দিল কমার্শিয়াল ব্যাংকে, তার 3% মানে কত হলো? 3% মানে হচ্ছে কত? 30 টাকা। এই 30 টাকা প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংককে তোমার রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হবে। ঠিক আছে, জমা রাখতে হবে। এইটাকে বলে সিআরআর, অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও। ক্লিয়ার? কমার্শিয়াল ব্যাংকস কিপস এ পার্ট অফ ইটস কালেক্টেড ডিপোজিটস উইথ দ্য আরবিআই। আমি উদাহরণের মাধ্যমে দেখালাম, যখন ইনফ্লেশন হয় মানে টাকার পরিমাণ বাজারে বেশি চলে আসে, তখন ওই টাকাগুলোকে তোলার জন্য, অনেক টাকা তোলার জন্য মার্কেট থেকে, তখন ক্যাশ রিজার্ভ রেশিওটা বাড়িয়ে দেয়। অর্থাৎ যদি এটা 3% থেকে 10% করে দেয়, তার মানে তোমার 1000 টাকা যদি পাবলিক জমা দেয়, তাহলে সেন্ট্রাল ব্যাংকের কাছে কমার্শিয়াল ব্যাংক কত রাখতে হবে? 100 টাকা রাখতে হবে। তার ফলে কি, সে তখন 900 টাকার উপরে ব্যবসা করতে পারবে। দেখো খেয়াল করে, ফলে তোমার এখানে 30 টাকা ছিল, এখানে 100 টাকা, মানে 70 টাকা কিন্তু বেড়ে গেল। তার ফলে মার্কেটে 70 টাকা কমে গেল। এইভাবে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে, এটাকে বলে ক্যাশ রিজার্ভ রেশিও। তারপরেরটা দেখো তোমার স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও বা এসএলআর। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বর্তমানে রেট যাচ্ছে 21.50%। এইটা কি না, কমার্শিয়াল ব্যাংকস আর অফটেন রিকোয়ার্ড টু মেনটেন গিভেন পিরিয়ড অফ দেয়ার লিকুইড অ্যাসেট। লিকুইড অ্যাসেট মানে কি, ক্যাশ ইন হ্যান্ড হতে পারে, ক্যাশের ব্যাংক হতে পারে, গোল্ড হতে পারে। দেখতে পাচ্ছ, এইগুলোকে আমরা লিকুইড অ্যাসেট হিসাবে চিহ্নিত করে থাকি। বলছে এই লিকুইড অ্যাসেট যখনই টাকা তোমার কেউ জমা দিল ব্যাংকে, তখন কি করলো, টাকার এত% ব্যাংক কি করবে, নিজের কাছে রেখে দেবে। দেখো, তাহলে 1000 টাকা যদি জমা দেয়, তখন এসএলআর মানে হচ্ছে স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও হচ্ছে 21.50%। এটা আপ ডাউন করে, বর্তমান রেট বললাম। তাহলে কত? 215 টাকা ব্যাংক নিজের কাছে রেখে দেবে। দেখো, 1000 টাকার মধ্যে 215 টাকা ব্যাংক নিজের কাছে রেখে দিল। আবার দেখো, ক্যাশ রিজার্ভ রেশিও হিসাবে 3%, তার মানে 30 টাকা ব্যাংক তোমার রিজার্ভ ব্যাংকের কাছে রেখে দিল। তাহলে দেখতে পাচ্ছ, রিজার্ভ ব্যাংকের কাছে রাখছে 30 টাকা, নিজের কাছে রাখছে 215 টাকা। তার মানে এই বাকিটা তোমার অ্যাকচুয়ালি, যদি বাকিটা তুমি ক্যালকুলেশন করো, দেখো 1000 টাকা মাইনাস 215 মাইনাস 30 করলে 755 টাকা কমার্শিয়াল ব্যাংক কাস্টমারদের ধার দিতে পারে। তাহলে দেখতে পাচ্ছ, এই যে দুখানা অ্যামাউন্ট, এটা পুরো জমা থেকে যাচ্ছে। এই স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও কিন্তু ইনফ্লেশনের ওপর বা ডিফ্লেশন যখন আসে, টাকার পরিমাণ কমে যায় বাজারে, তখন কিন্তু এটা আপ ডাউন করে। ঠিক আছে, আর লাস্ট আজকে যেটা বলবো, এনডিটিএল। এনডিটিএলটা কি, নিড ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস, এটা পুরো নাম। ইট ইজ ক্যালকুলেটেড ফর সিআরআর মানে ক্যাশ রিজার্ভ রেশিও অ্যান্ড এসএলআর। এসএলআর বোঝালাম আমি, স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, টু কন্ট্রোল লিকুইডিটি অফ মানি ইন ইনফ্লেশন ইন্ডিয়ান ইকোনমি, হেন্স ইনফ্লেশন কন্ট্রোল। তাই তো, এইভাবে ইনফ্লেশনটা কন্ট্রোল করে। এবার ডিমান্ড লায়াবিলিটিস অফ এ ব্যাংক আর লায়াবিলিটিস পেবল অন ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস অফ এ ব্যাংক আর দিস হুইচ আর পেবল আদারওয়াইজ অন ডিমান্ড। দেখো, এনডিটিএল মানে নিড ডিমান্ড, যখনই কোনো ডিমান্ড আসে সেই মতো তোমাকে পেমেন্ট করতে হবে। আর টাইম লায়াবিলিটি মানে যখন টাইম থাকে, টাইমের উপর নির্ভর করে যখন পেবল হয়, তখন তাকে বলে টাইম লায়াবিলিটিস। তাহলে এইটা কি বলা হয়, এনডিটিএল। এনডিটিএল এটাও কিন্তু তোমার একটা কনসেপ্ট, তোমাকে মনে রাখতে হবে। যা গিয়ে আজকে তোমাদের যেটা করলাম, সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও, যেটা 3% বর্তমানে,
তারপর SLR 21.50%, NDTL কাকে বলে তোমরা দেখলে, আর ব্যাংক রেট তোমরা দেখলে বর্তমানে 4.65%, রেপো রেট 4%, রিভার্স রেপো 3.75%, আর হচ্ছে MSF মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি 4.65%। আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ।